আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ। একদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলা চলছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক টার্গেটগুলোতে অবিরাম আঘাত হানছে হিজবুল্লাহ। দখলদারদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে যোগ দিচ্ছেন ইরাক এবং ইয়েমেনের যোদ্ধারা। ইহুদিবাদী সেনাদের উপর হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারাও। ভয়াবহ পরিস্থিতিতে একটি সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। ইরান বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করা সম্ভব নয়। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে বিশেষ করে দক্ষিণাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গত ২৪ ঘণ্টায় ৬টি অ্যাটাক ড্রোনের মাধ্যমে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক অবস্থানগুলোতে আঘাত হানেন তারা। গাজা যুদ্ধের প্রথম দিক থেকেই গণহত্যার জবাবে ইসরায়েলে হামলা চালিয়ে আসছিলেন ইরাকি যোদ্ধারা। এখন লেবাননে ইসরায়েলের নির্বিচারে হামলার পর উল্লেখযোগ্যভাবে হামলার তীব্রতা বাড়াচ্ছেন তারা। নতুন এই কৌশল হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন হচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইরাকি যোদ্ধারা হিজবুল্লাহর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়ার ঘোষণা দেন। খবরে বলা হয়, বুধবার ইরাকি ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে আঘাত হানলেও দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর তরফে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তারা নাগরিকদেরও সতর্ক করেন কেউ যেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ না করেন এবং আঘাতপ্রাপ্ত অবস্থানগুলোর ছবি না তোলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, যুদ্ধের ময়দানে ইরাকি যোদ্ধারা পুরো দমে নেমে পড়েছেন এবং যুদ্ধের তীব্রতা বাড়লে তারাও হামলার গতি বাড়াতে প্রস্তুত। সূত্রের বলাতে প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনও সামনের দিনগুলোতে যুদ্ধে আরও সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে। ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত ভূমিকা পালন করলেও লেবাননে ইসরায়েলি বর্বরতার পর ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে হামলার তীব্রতা নিয়ে সক্রিয়ভাবে অংশ নিতে পারেননি। সংবাদ মাধ্যমটি জানায়, হিজবুল্লাহর সঙ্গে যৌথ কৌশলের মাধ্যমে তাদের ক্রমাগত বিস্তৃত অংশগ্রহণ ঘটতে যাচ্ছে। হিজবুল্লাহর যোদ্ধারা বুধবার ইসরায়েলের অন্তত ১১ দফা হামলা চালিয়েছে। সকাল ৬:৩০টায় তেল আবিবের শহরতলিতে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে কাদের-1 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের মাধ্যমে তাদের দিনের অভিযান শুরু হয়। এরপর তারা ইসরায়েলের হাতজোর শাহর ও কিরিয়াত মোৎজাকিম বসতিতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেন। কিরিয়াত মোৎজাকিনে ফাতি-1 মিসাইলের মাধ্যমেও আঘাত করা হয়। এ সময় ইসরায়েলের দখলদার সেনাদের দাদো ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর তাদের যোদ্ধারা জিকরনে বোমার উপাদান তৈরি কারখানায় ফাদি-3 মিসাইলের একটি ব্যারেজ নিক্ষেপ করেন। এদিন হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো হাউলা এবং মেইস আল জাবালে ইসরায়েলের দুটি যুদ্ধবিমান প্রতিহত করে। উপযুক্ত অস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমান দুটিকে লেবাননের আকাশ থেকে পালাতে বাধ্য করা হয়। সংগঠনটি জানিয়েছে, বুধবার তাদের উপযুক্ত অস্ত্রের আঘাতে রামিয়া সাইটে ইসরায়েলের গোয়েন্দা যন্ত্রপাতিগুলো ধ্বংস হয়ে যায়। তাদের ছোড়া আর্টিলারি শেলগুলো দখলদার সেনাদের বিরানিত ব্যারাকেও সরাসরি আঘাত হানে। যুদ্ধের তীব্রতা লেবাননের দিকে ধাবিত হলেও দখলদার সেনাদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা থেমে নেই। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, বুধবার তারা ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে গাজার নেতজারিমে ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং সাইটে বিপুল পরিমাণ হেভি ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করেন। এদিন দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে হানাদার বাহিনীর সরবরাহ লাইনে ইসরায়েলি বাহিনীর গাড়ি বহরে সুপরিকল্পিত হামলার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। তাছাড়া পশ্চিম তীরের জেনিন ক্যাম্পের আল সাম্মান এলাকায় মেশিন গানের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন হামাসের সামরিক শাখার যোদ্ধারা। ইসরায়েল লেবানন সীমান্তে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্র দেশগুলো। বৃহস্পতিবার বিবিসি জানায়, ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানানো হয়। খবরে বলা হয়, ১২টি শক্তিশালী ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসায় পৌঁছানোর অংশ হিসেবে আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, এই শত্রুতা অসহনীয় এবং এতে সীমান্ত অঞ্চলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি হয়েছে। এটি ইসরায়েল বা লেবানন কোনো দেশের জনগণের জন্যই কল্যাণকর নয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, গাজা তথা ফিলিস্তিনের জনগণ আক্ষরিক অর্থেই জিহাদ ফি সাবিলিল্লাহর দায়িত্ব পালন করছেন। বুধবার প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সৈনিক এবং প্রতিরোধ সংগ্রামে সক্রিয় দলের ব্যক্তির অংশগ্রহণের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ যারা গাজাকে রক্ষায় বুক ফুলিয়ে এগিয়ে এসেছেন এবং তিক্ত ঘটনার সম্মুখীন হয়েছেন, তারাও জিহাদ ফি সাবিলিল্লাহে নিয়োজিত। চূড়ান্তভাবে হিজবুল্লাহ তথা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বিজয় অর্জন করবে বলে তিনি মন্তব্য করেন। খামেনি বলেন, ফিলিস্তিন এবং আল আকসা মসজিদকে মুক্ত করে মুসলমান তথা এর আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা শরিয়া মোতাবেক সবার জন্য ফরজ। তিনি বলেন, বর্তমানে লেবানন ও ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে তাতে কাফের পক্ষের কাছে সবচেয়ে বেশি সরঞ্জাম রয়েছে। তাদের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মুখে বলছে যুদ্ধে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা কোনো কিছুই জানে না। আসলে তারা সবই জানেন এবং এই যুদ্ধে তাদেরই হাত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এখনও পর্যন্ত হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামীরাই বিজয়ী। এর কারণ হল, ইসরায়েল যদি গাজা, পশ্চিম তীর ও লেবাননে প্রতিরোধ সংগ্রামীদের পরাজিত করতে সক্ষম হতো, তাহলে তারা বাড়িঘর, স্কুল, হাসপাতাল, শিশু ও নারীদের বিরুদ্ধে অপরাধ করার প্রয়োজন মনে করত না। হিজবুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সদস্য শহীদ হয়েছেন, তবে এটা এমন পর্যায়ে নয় যে হিজবুল্লাহকে নতজানু করা যাবে। হিজবুল্লাহর সাংগঠনিক ও মানবিক শক্তি এর চেয়ে অনেক বেশি বলে জানান খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ উস্কে দিয়েছে ইসরায়েল। ভয়াবহ ও উস্কানিমূলক এই কর্মকাণ্ডের পর ইসরায়েল আর জাতিসংঘের সদস্য থাকতে পারে না। লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আয়োজিত জরুরি বৈঠকে বক্তব্য দেন ইরানের শীর্ষ কূটনীতিক। আরাকচি বলেন, ইসরায়েলের বর্ণবাদী শাসক তার বর্বরতার ধারাবাহিকতায় লেবাননের বিরুদ্ধে অন্যায্য আগ্রাসন চালাচ্ছে। সীমান্ত পেরিয়ে ভূখণ্ডের গভীরে গিয়ে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করছে। তিনি 18 ও 19 সেপ্টেম্বর বুবি ট্র্যাপ যুক্ত পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে অন্তত 39 জনকে হত্যা এবং 3000-এরও বেশি মানুষকে আহত করার ঘটনা উল্লেখ করেন। আরাকচি সতর্ক করেন, এই ধরনের নৃশংসতা খুবই বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী এবং সংস্থাগুলো এর অনুকরণ করতে পারে। এই সময় তিনি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে একটি সাদামাটা প্রেস বিজ্ঞপ্তি জারির অনুমতি দিতে নিরাপত্তা পরিষদে বাধা দেওয়ায় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্রের নিন্দা জানান। ইসরায়েলের একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে, লেবাননে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই উদ্দেশ্যে পরিচালিত মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট। বুধবার এক্স পোস্টে গ্যালান্ট বলেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্তে স্থানান্তর করা সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, লেবাননে স্থল হামলা চালাতে মহড়া দিচ্ছেন সেনারা। এদিকে বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল। দক্ষিণ লেবানন সহ পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা ও দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুতও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় 72 জন নিহত হন। এর মধ্যে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 620-এ। চীন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালিয়েছে। বুধবার সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পরীক্ষা চালানো হয়। কয়েক দশকের মধ্যে চীনের এটি প্রথম ICBM পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি জানায়, আন্তর্জাতিক জলসীমায় 1980 সালের পর সম্ভবত এটি চীনের প্রথম ICBM পরীক্ষা। এই ঘটনায় প্রতিবেশী দেশগুলোর প্রতিবাদ জানিয়েছে। জাপান উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীন তাদের কিছুই জানায়নি। পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ICBM দিয়ে 5500 কিলোমিটারের চেয়েও বেশি দূরত্বে আঘাত করা যায় বলে ধারণা করা হয়। তার মানে চীন এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। গত কয়েক বছরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে চীন। গত অক্টোবরে চীনের এই প্রবণতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেইজিং ধারণার চেয়ে বেশি দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে মনে করে ওয়াশিংটন। 2023 সালের মে মাস পর্যন্ত চীনের 500-রও বেশি কর্মক্ষম পারমাণবিক ওয়ারহেড ছিল বলে জানা গেছে। 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ICBM পরীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের রকেট বাহিনী এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রশান্ত মহাসাগরে 25 সেপ্টেম্বর সকাল 8:44 ছোড়া ICBM-এ একটি নকল ওয়ারহেড ছিল। এটি সমুদ্রের প্রত্যাশিত অঞ্চলে গিয়ে পড়েছে। তারা জানান, আন্তর্জাতিক আইন ও আচরণ মেনেই এই পরীক্ষা চালানো হয়। কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই পরীক্ষা চালানো হয়নি।
কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো অঙ্কিত পান্ডা বলেন, চীন সাধারণত নিজেদের আকাশসীমার মধ্যেই এই ধরনের পরীক্ষা চালিয়ে থাকে, কিন্তু দেশটির সর্বশেষ পরীক্ষা বেশ অস্বাভাবিক। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ওয়ারহেড থাকার দিক থেকে চীন বিশ্বে তৃতীয়। সবচেয়ে বেশি ওয়ারহেড রয়েছে রাশিয়ার, এরপর যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে রাশিয়া। নতুন নীতি অনুযায়ী কোনো দেশ বা পক্ষ প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালে তার জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে পারবে মস্কো। বুধবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই পরিবর্তনের ঘোষণা দেন। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে পারে, যা দিয়ে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারে, এমন আশঙ্কার মধ্যে রাশিয়ার তরফ থেকে এই ঘোষণা এলো। পুতিন জানান, পারমাণবিক নীতির পরিকল্পিত সংশোধনের আওতায় কোনো একটি পারমাণবিক শক্তিধর দেশের অংশগ্রহণ বা সমর্থন সহ একটি অপারমাণবিক শক্তি যদি রাশিয়ার ফেডারেশনের উপর হামলা চালায়, তবে সেটিকে দেশের বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে দেখা হবে। এ সময় পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া প্রচলিত যে কোনো হামলার প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পারমাণবিক নীতি পরিবর্তনের পেছনে পুতিন সরাসরি ইউক্রেনের কথা উল্লেখ করেননি, তবে বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে যা রাশিয়ার জন্য নতুন হুমকি এবং ঝুঁকি তৈরি করেছে, তার প্রেক্ষিতে রাশিয়ার পারমাণবিক নীতি সংশোধন প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।